নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের শেষ বিষয়বস্তু, যেটা হচ্ছে বিপ্লববাদী আন্দোলন। বিপ্লববাদী আন্দোলন নিয়ে আজকে আলোচনা করব, যেটাকে বলে রেভলিউশনারি মুভমেন্ট। এইটা নিয়ে আজকে ডিসকাস করব ক্লাস 8 এর 6th চ্যাপ্টারের শেষ টপিক। তোমাদের আমি আগের দিন তোমাদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন নিয়ে আলোচনা করেছিলাম। অ্যান্টি পার্টিশন মুভমেন্ট বা স্বদেশী মুভমেন্ট এই নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেই স্বদেশী আন্দোলন যখন শেষের দিকে হয়ে গেছিল, 20 শতকের গোড়ার দিকে, মানে 20th সেঞ্চুরির স্টার্টিং এরকম সময়, সেই সময় কিন্তু ভারতবর্ষ তথা বাংলায় চারিদিকে বিভিন্ন বিপ্লববাদী আন্দোলন গড়ে ওঠে। বিপ্লববাদী আন্দোলন বা রেভলিউশনারি মুভমেন্ট গড়ে ওঠে। কিন্তু সেই আন্দোলন গড়ে ওঠার কি কারণ ছিল, মানে বিপ্লববাদী কার্যকলাপ এগুলো গড়ে ওঠার কি কারণ ছিল, কি প্রেক্ষাপট ছিল, সেটা আমি এবার ডিসকাস করব। মানে এই যে বিভিন্ন রেভলিউশনারি অ্যাক্টিভিটি তৈরি হচ্ছিল, তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল বা কি রিজন ছিল। আসলে এই যে ভারতবর্ষে ব্রিটিশদের যে শোষণমূলক নীতি, মানে এক্সপ্লয়টিভ পলিসি, তাদের যে ভারতীয়দের প্রতি বৈষম্যমূলক আচরণ, যেটা হচ্ছে ডিসক্রিমিনেটরি বিহেভিয়ার ইন্ডিয়ানদের প্রতি, এই জিনিসগুলো এবং তাদের অত্যাচার, টর্চার, এগুলো সবই ধীরে ধীরে তরুণ প্রজন্মকে যথেষ্ট অসন্তুষ্ট করে তুলেছিল। মানে ইন্ডিয়ান ইয়ং পিপলরা আর কিন্তু ব্রিটিশদের এই সমস্ত অত্যাচার, সমস্ত শোষণ, এক্সপ্লয়টিভ পলিসি এগুলোকে মেনে নিতে আর পারছিল না, তারা অফেন্ডেড হয়ে উঠেছিল। দুই হচ্ছে, এই সময় জাতীয়তাবাদ একটা উগ্র রূপ ধারণ করেছিল। মানে ন্যাশনালিজম বা ন্যাশনালিস্ট যারা ছিল, তারা কিন্তু একটা এক্সট্রিম আইডিওলজি ট্রাস্ট করা শুরু করেছিল, একটা উগ্রপন্থী চিন্তা ভাবনা সূচনা হয়েছিল যাকে বলে। সেক্ষেত্রে ভারতের যে জাতীয় কংগ্রেসে নরমপন্থীদের যে মতবাদ, সেই নরমপন্থীদের মতবাদের প্রতি মোহভঙ্গ হয়েছিল কাদের? তরুণ প্রজন্মের, ভারতের যে তরুণরা, ইয়ং পিপলরা, তাদের মোহভঙ্গ হয়েছিল। মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে মডারেট আইডিওলজি, সেই মডারেট আইডিওলজি নিয়ে মোহভঙ্গ হয়েছিল বা ডিসইলিউশনমেন্ট হয়েছিল, ইলিউশন চলে গেছিল। তারা বুঝতে পেরেছিল, তরুণ প্রজন্ম বুঝতে পেরেছিল যে ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতে গেলে আবেদন নিবেদন করলে হবে না, কোনো পিটিশনের মাধ্যমে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করা সম্ভব নয়। তার জন্য কি প্রয়োজন? সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। একটা আক্রমণ করে, হিংসাত্মক পদ্ধতিতে আক্রমণ করে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে। এটা তরুণ প্রজন্ম বুঝেছিল, ইয়ং পিপলরা বুঝেছিল। একটা সশস্ত্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা দরকার, একটা আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট এইটা তৈরি হওয়া প্রয়োজন। এটা কিন্তু সেই সময়কার তরুণ প্রজন্ম বুঝেছিল। আরেকটা কি কারণ ছিল? এই সময় যেহেতু স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মানে 1905 সালে হয়েছিল, তো সেই আন্দোলনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু শক্তিশালী হয়েছিল। যারা ন্যাশনালিস্ট ছিল তারা কিন্তু আরো পাওয়ারফুল হয়েছিল এবং ভারতের তরুণরা তারা কিন্তু বিপ্লবের পথে পরিচালিত হয়েছিল, রেভলিউশনারি রোডের দিকে এগোচ্ছিল। তারা ব্রিটিশদের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালিয়ে স্বাধীনতা অর্জনের চেষ্টা করেছিল বা সেই চিন্তাভাবনার সূচনা হয়েছিল। হত্যাকাণ্ড, ব্লাডশেড, রক্তপাত ঘটিয়ে আর কি। এর আগে কি করছিল? আবেদন নিবেদন করে বা প্রতিরোধ আন্দোলন, ওই মানে বিভিন্ন জায়গায় স্বদেশী আন্দোলন, এই দ্রব্য বর্জন, সেই দ্রব্য বর্জন, বিদেশি দ্রব্য বর্জন, এইভাবে করছিল। কিন্তু একটা সময় তরুণ প্রজন্ম বুঝতে পারলো যে না, রক্তপাত করেই আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। তারা যেভাবে আমাদের উপর অত্যাচার করছে, আক্রমণ করছে, আমাদের রক্তপাত ঘটাচ্ছে, ঠিক সেই রকম ভাবেই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধেও রক্তপাত ঘটিয়ে আন্দোলন করে একটা বিপ্লববাদী আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে। ব্লাডশেড পলিসি এটা নিয়েছিল। সে কারণে ব্রিটিশরা তাদের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ নাম দিয়েছিল। এদের যে অ্যাক্টিভিটি, এই যে বিপ্লববাদী আন্দোলন যারা করেছিল তাদের যে অ্যাক্টিভিটি বা বিপ্লববাদী কার্যকলাপ, সেইটাকে, রেভলিউশনারি অ্যাক্টিভিটি গুলোকে তারা টেরোরিজমের নাম দিয়েছিল, সন্ত্রাসবাদের নাম দিয়েছিল। তা এই যে বিপ্লববাদী কার্যকলাপগুলো গড়ে উঠেছিল কিসের মাধ্যমে? এই বিপ্লববাদী আন্দোলনগুলো হয়েছিল বিভিন্ন গুপ্ত সমিতির মাধ্যমে। 20 শতকের গোড়ার দিকে প্রচুর অনেক গুপ্ত সমিতি গড়ে ওঠে চারিপাশে, বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়।
মানে গুপ্ত সমিতি, সিক্রেট সোসাইটি এটা গড়ে ওঠে এই সমস্ত রেভলিউশনারি অ্যাক্টিভিটি গুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, এক্সিকিউট করার জন্য। তো সেই রকমই একটি গুপ্ত সমিতি হলো অনুশীলন সমিতি। কি? অনুশীলন সমিতি। এটি কে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু 1902 সালের 24শে মার্চ। এটি কলকাতায় প্রথম প্রতিষ্ঠিত হয় এবং তার পরবর্তীকালে আরো কয়েক বছর পর পুলিন বিহারী দাসের নেতৃত্বে 1906 সালে 1906, এটা হয়েছিল 1902 তে, 24 মার্চ, আর এটা 1906 মানে 1906 সালে ঢাকাতে হয়েছিল। এবং কলকাতায় অনুশীলন সমিতি সূচনা হলেও ঢাকাতে কিন্তু খুব শক্তিশালী হয়েছিল। পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এই অনুশীলন সমিতির কাজকর্ম ছড়িয়ে পড়েছিল, এর অ্যাক্টিভিটি গুলো কিন্তু স্প্রেড করেছিল। এবং এই সমিতির মূল লক্ষ্য কি ছিল? এই সমিতির মূল লক্ষ্য ছিল যে বিভিন্ন শরীর চর্চা, ব্যায়াম, কুস্তি এই সমস্ত এবং প্রশিক্ষণ দিয়ে তরুণ যুব সমাজকে, ভারতের তরুণ যুব সমাজকে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের জন্য প্রস্তুত করা, স্বাধীনতা অর্জনের জন্য, আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্টের জন্য প্রিপেয়ার করা। কাদের? ইয়ং পিপলদের। বিভিন্ন রেসলিং শিখিয়ে, তরবারি ছোড়া, সোর্ড করা শেখানো, এগুলো শিখিয়ে শরীরচর্চা করিয়ে তাদেরকে শক্তিশালী করা, ফিজিক্যালি পাওয়ারফুল করানোর জন্য এই অনুশীলন সমিতি গড়ে উঠেছিল। মূলত এটা আখড়া ছিল, একটা রেসলিং গ্রাউন্ড ছিল। আরেকটা এবং এই অনুশীলন সমিতি এবং আরেকটি সমিতি কি ছিল? গুপ্ত সমিতি, সেটি হলো যুগান্তর দল। আরেকটি কি? যুগান্তর দল বা যুগান্তর গ্রুপ। আচ্ছা, এই যুগান্তর দলের মূল লক্ষ্য কিন্তু ছিল ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করা, ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করা এবং তার সঙ্গে সঙ্গে ভারতের সমাজে সংস্কার করে জাতীয় চেতনাকে আরো বেশি উন্নত করা, ন্যাশনাল কনসাসনেসকে মানে সোশ্যাল রিফরমেশন করে ন্যাশনাল কনসাসনেসকে প্রমোট করা, ন্যাশনাল কনসাসনেসকে প্রমোট করা, এটাই কিন্তু চেয়েছিল যুগান্তর দলের বা যুগান্তর সমিতি, গুপ্ত সমিতির এটাই লক্ষ্য ছিল। আর এই যে অনুশীলন সমিতি বা যুগান্তর সমিতি, যুগান্তর দল, এই দলগুলো মূলত এই শরীরচর্চা কেন্দ্রিক আখড়া হলেও এর ভেতরে কিন্তু জার্মান থেকে অস্ত্র পাচার করে এনে, জার্মান থেকে আর্মডকে লাউন্ডারিং করে এনে আনা হতো, সেই অস্ত্রকে এনে এই বন্দুক, বিভিন্ন বোমা, এই সমস্ত অস্ত্র শস্ত্র সেগুলো কিন্তু বিপ্লবীদের মধ্যে বিলি করা হতো। কেন? এই গুপ্ত সমিতির মধ্যে প্রচুর তরুণ প্রজন্মকে বিপ্লবী তৈরি করা হতো, বিপ্লবের জন্য বিপ্লবী তৈরি করা হতো, তাদেরকে ফিজিক্যালি পাওয়ারফুল করে, তাদেরকে শক্তিশালী করে শারীরিকভাবে, সেই তাদের মধ্যে অস্ত্রশস্ত্র বিলি করা হতো। এটাই ছিল কিন্তু গুপ্ত সমিতি, তারা গোপন ভাবে বিভিন্ন কাজগুলো করতো। তাই এই রকমের গুপ্ত সমিতির মাধ্যমে কর্মকাণ্ডগুলো এবার আলোচনা করব। প্রথম হচ্ছে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি, এই অনুশীলন সমিতির দুজন সদস্য ছিলেন ক্ষুদিরাম বসু, তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। এদের নাম তোমরা ভালো মতোই শুনেছো। সেই ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন, কেন হয়েছিলেন সেটাই আলোচনা করব। এরা যে কর্মকাণ্ড করেছিলেন তাকে বলা হচ্ছে কিংসফোর্ড হত্যা মামলা বা মুজাফফরপুর ষড়যন্ত্র মামলা। এটা কি? আসলে এই প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু এরা যেহেতু অনুশীলন সমিতির সদস্য ছিলেন, তারা সেই সময়কার ব্রিটিশ ম্যাজিস্ট্রেট, তখনকার ব্রিটিশ ম্যাজিস্ট্রেট বা ব্রিটিশ বিচারক, তিনি ছিলেন কিংসফোর্ড। তিনি ভারতীয় বিপ্লবীদের কাছে যথেষ্ট অপ্রিয় একজন ব্যক্তি ছিলেন, আনপ্রেজেন্ট পার্সন ছিলেন ইন্ডিয়ান রেভলিউশনারিদের কাছে। কেন? কারণ তিনি যে বিচার করতেন সেই বিচারগুলো ভারতীয় বিপ্লবীদের প্রতি প্রচুর কঠোর হতো, খুব স্ট্রিক্ট জাজমেন্ট করতেন ইন্ডিয়ান রেভলিউশনারিদের জন্য, বিপ্লবীদের জন্য তাদেরকে প্রচুর শাস্তি দিতেন। তো সেই কারণে কিংসফোর্ডকে তারা লক্ষ্য করেছিলেন। তারা যেহেতু ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ করছিলেন, সেই প্রতিবাদের অংশ ছিল কিন্তু এই কিংসফোর্ডের হত্যা করার চেষ্টা। একটা পার্ট ছিল এটা, যে আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্ট ব্রিটিশদের এগেনস্টে করেছিলেন, তারই একটা পার্ট ছিল এই কিংসফোর্ডকে হত্যা করার জন্য, অ্যাসাসিনেট করার জন্য অ্যাটেম্প্ট নেওয়া। এবং সেই মতো তারা মুজাফফরপুর গিয়েছিলেন, মুজাফফরপুরে কিংসফোর্ড থাকতেন। তো প্রতিদিন তাকে নজরে রেখেছিলেন, কিংসফোর্ডের পিটন গাড়িকে নজরে রেখেছিলেন। তারপর একদিন তারা দুজনে মিলে কিংসফোর্ডের পিটন গাড়িকে উদ্দেশ্য করে বোমা হামলা করেছিলেন, বম অ্যাটাক করেছিলেন। এবং সেই বোম অ্যাটাকে 1908 সালে করেছিলেন এবং সেই 1908-এ, এবং সেই বোমা হামলাতে সেদিনকে কিন্তু কিংসফোর্ড মারা যাননি, কিংসফোর্ডের কিন্তু ডেথ হয়নি, কারণ সেই দিন কিংসফোর্ড সেই গাড়িতে ছিলেন না। তার পরিবর্তে সেইখানে ছিলেন ব্রিটিশ দুজন মহিলা, মিসেস কেনেডি এবং তার মেয়ে।
তাদের কিন্তু মৃত্যু হয়েছিল, সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়েছিল। এবং সঙ্গে সঙ্গে ব্রিটিশ বাহিনী এই দুই তরুণ বিপ্লবীদের ধরার চেষ্টা করেন। প্রফুল্ল চাকি তিনি কিন্তু ধরা না দিয়ে তিনি কিন্তু আত্মহত্যা করেন, সুসাইড করেন, অ্যারেস্ট না হয়ে। আর ক্ষুদিরাম বসুকে ব্রিটিশ বাহিনী ধরে ফেলেন এবং তার বিচার হয়, জাজমেন্ট হয়। অ্যারেস্ট হওয়ার পর তাকে ফাঁসি দেওয়া হয়, তাকে হ্যাং করা হয়। তিনি সব থেকে ভারতবর্ষের কনিষ্ঠ বা সব থেকে তরুণ ছোট একজন শহীদ, তিনি ক্ষুদিরাম বসু। মাত্র 18 বছর বয়সে তিনি ফাঁসির মঞ্চে শহীদ হন, আমাদের একজন ইয়ংগেস্ট মার্টিয়ার যাকে বলা হয়। এবং তার এই কাজের জন্য তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন, মেমোরেবল হয়ে আছেন। এটা একটা কর্মকাণ্ড যেটা অনুশীলন সমিতির মাধ্যমে হয়েছিল। আরেকটি কর্মকাণ্ড যেটা যুগান্তর দলের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যা মানে ছিলেন যুগান্তর দলের সদস্য বা অন্যতম নেতা, তাকে আমরা বাঘা যতীন বলে জানি। বাঘকে মেরেছিলেন কোনো অস্ত্র ছাড়া ছোটবেলায়, তাই বাঘা যতীন। তো সেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনিও কিন্তু কি করেছিলেন, বুড়িবালামের যুদ্ধ যেটা বলা হয়, তিনি বুড়িবালাম নদীর তীরে, বালেশ্বরে বুড়িবালাম নদীর তীরে তিনি ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ব্রিটিশ পুলিশের এগেনস্টে ফাইট করেছিলেন। এবং সেই যুদ্ধে বা সেই লড়াইতে তিনি কিন্তু আহত হন, ইনজুরি হন এবং মারা যান। এবং এইভাবে কিন্তু তারা এই অনুশীলন সমিতি এবং যুগান্তর দলে বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু বিপ্লবীরা করছিলেন আর কি। তো সেই সময় শুরু করেছিলেন করা চারিদিকে, এবং এগুলো কিন্তু সমাজে একটা ছাপ ফেলেছিল। তবে এই বিপ্লবী কর্মকাণ্ডগুলো ব্যর্থ হয়েছিল, ফেলিওর হয়েছিল। কেন? কারণ এদের কোনো না উপযুক্ত নেতৃত্ব বা সংগঠন ছিল না, লিডারশিপ প্রপারলি কেউ করতো না ঠিক মতো, বা অর্গানাইজড ওয়েতে কিছু হতো না, সাংগঠনিক দুর্বলতা ছিল। এবং এদের মধ্যে মানে এরা সমস্ত আন্দোলনগুলো বিচ্ছিন্নভাবে এবং সংযোগহীনভাবে করতো, মানে সেপারেটলি করতো, কোঅর্ডিনেশন ছিল না কোনো, এইভাবে কিন্তু বিভিন্ন মুভমেন্ট গুলো করতো। আর এদের সমস্ত এদের কাছে আর কি পর্যাপ্ত অস্ত্র বা পর্যাপ্ত তাদের প্রশিক্ষণ, এগুলো কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ, পর্যাপ্ত অস্ত্র, এগুলো কিন্তু বিপ্লবীদের কাছে ছিল না। যথাযথ তাদের কাছে আর্ম তো অত পেত না ওরা, কারণ অত পয়সা কোথায়, অত টাকা ফান্ড কোথায় ওদের, তাছাড়া ওদের প্রপার ট্রেনিংও হতে পারতো না। সে জায়গায় ব্রিটিশ বাহিনী যথেষ্ট বেশি উন্নত, অ্যাডভান্স, তাদের সমস্ত মিলিটারি পাওয়ার, সামরিক শক্তি এবং তাদের রাজনৈতিক ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার সবকিছু অনেক বেশি ছিল। সেই জায়গায় এই সমস্ত বিপ্লবীদের সমস্ত কিছু অনেক বেশি দুর্বল ছিল, উইক ছিল। আরেকটা ব্যাপার ছিল, এদের যে এই সমস্ত বিপ্লবীরা ভৌগোলিক বা যোগাযোগ দিক থেকে এরা কিন্তু দুর্বল ছিল, জিওগ্রাফিক্যালি বা কমিউনিকেট করা এদের বিপ্লবীদের মধ্যে অসুবিধা হতো। কেন? কারণ এই বিপ্লবীরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থাকতো, রিমোট এরিয়াতে থাকতো, যেখানে যানবাহন বা বেশি মানুষের যাতায়াত থাকতো না, সেখানে কমিউনিকেট করা একটু কঠিন হতো, যোগাযোগ করা। এবং সেই জায়গাগুলোতে একজন বিপ্লবীর আরেকজন বিপ্লবীর সঙ্গে যোগাযোগ করা বা বিভিন্ন রসদ সরবরাহ করা, আর্মগুলোকে সাপ্লাই করা, কমিউনিকেট করা, এগুলো ডিফিকাল্ট হতো। সেটাও কিন্তু একটা বড় কারণ ছিল এদের ফেলিয়ার হওয়ার। আরেকটা ব্যাপার, সেই সময় এই বিপ্লবী গোষ্ঠীগুলোর মধ্যে একটা নেতৃত্বকে নিয়ে, আদর্শকে নিয়ে, রণকৌশলকে কেন্দ্র করে একটা আভ্যন্তরীণ কোন্দল বা বিভেদ সৃষ্টি হয়েছিল। নিজেদের মধ্যে একটা লিডারশিপকে কেন্দ্র করে, আইডিওলজিকে কেন্দ্র করে, স্ট্র্যাটেজিকে কেন্দ্র করে একটা ইন্টারনাল একটা কি বলবো ডিসএগ্রিমেন্ট তৈরি হচ্ছিল। এই সব কিছু কিন্তু কারণ ছিল এই বিপ্লবী আন্দোলনগুলো ব্যর্থ হওয়ার, ফেলিওর হওয়ার। কিন্তু এই আন্দোলনগুলো ব্যর্থ হলেও এটা কিন্তু সমাজের বিভিন্ন স্তরে ব্যাপক প্রভাব ফেলেছিল। আরেকটা বিষয় বলি, এরা যেহেতু গোপনে করতো, গুপ্ত সমিতি ছিল, তো গোপনে সব কাজকর্মগুলো করতো, সামনের দিকে শরীর চর্চা আখড়া ছিল, ভেতরে অস্ত্র বিলি করতো, পাচার করতো, তো গোপনে সব কাজ করতো। তো সেই গোপনে কাজ করার জন্য জনগণের ব্যাপক সমর্থন তারা পায়নি। ইন্ডিয়ান পপুলার পিপলরা সবাই কিন্তু সাপোর্ট করেনি। কেন? গোপনে কাজ করছে, তো মানুষজন জানতেই ঠিক মতো পারতো না কি করতে চাইছে এরা। তবুও বলবো যে এরা যে কর্মকাণ্ডগুলো করেছিল, যে অ্যাক্টিভিটি গুলো করেছিল, তরুণ প্রজন্মকে কিন্তু যথেষ্ট পরিমাণে ইন্সপায়ার করেছিল, অনুপ্রাণিত করেছিল। তাদের বিপ্লবীদের শক্তি, সাহস, বীরত্ব, এগুলো কিন্তু তরুণ প্রজন্মকে ভাবিয়েছিল, অনুপ্রাণিত করেছিল, ইন্সপায়ার করেছিল। এই যে ক্ষুদিরাম বসু 18 বছর বয়সে ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন, এটা তরুণদের মধ্যে একটা সাহস জুগিয়েছিল যে ওই 18 বছরের একটি ছেলে যদি করতে পারে, আমরা কেন পারবো না। এই যে একটা সমাজে একটা প্রভাব
প্রভাব, একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল এই বিপ্লববাদী আন্দোলনগুলো, এই রেভলিউশনারি মুভমেন্টগুলো। আরেকটা প্রভাব পড়েছিল, সেই প্রভাবটা কি? সেটি হচ্ছে মরেলে মিন্টো সংস্কার। মরেলে মিন্টো সংস্কার, যেটা 1909 সালে হয়েছিল, 1909। এটা কিন্তু বিপ্লববাদী আন্দোলনের প্রভাব বলেই বলা হচ্ছে। কেন? ব্রিটিশরা কিন্তু সেই সময় চিন্তায় পড়ে গেছিল। চারিদিকে যখন এই বিপ্লববাদী আন্দোলনগুলো হচ্ছে, তখন ব্রিটিশদের কিন্তু চিন্তায় ফেলে দিয়েছিল। তাই তারা কি করেছিল? এই মরেলে মিন্টো সংস্কার করেছিল, বা মরেলে মিন্টো এই আইনটা করেছিল। কি সেটা? এটা হচ্ছে তখনকার যে ভারতের বড়লাট ছিল, ভাইসরয়, তার নাম হচ্ছে আর্ল অফ মিন্টো, আর্ল অফ মিন্টো। এবং তখনকার যে ভারত সচিব, যিনি সেক্রেটারি অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট যাকে বলে, সেই ভারত সচিব জন মরেলে, এরা দুজনে তারা একটা আইন করেছিলেন। সেই আইনটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। কি এটা? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই আইনটা 1909 সালে করেছিলেন। আইনটা কি? এই আইন অনুযায়ী যে তাদের যে বড়লাটের যে কার্যনির্বাহক যে পরিষদ, মানে হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল, ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল, এবং যে ভারত সচিবের যে প্রাদেশিক আইন সভা কি আইন পরিষদ, প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলি, সেই জায়গাতে, সেই সব জায়গায় ভারতীয় সদস্য সংখ্যা বাড়ানোর জন্য আইন করা হয়েছিল। ইন্ডিয়ান মেম্বার ইনক্রিজ করা হয়েছিল। কারণটা কি? ব্রিটিশদের উদ্দেশ্য ছিল নরমপন্থীদেরকে সমর্থনে আনবে, তারা মডারেট লিডারদেরকে সাপোর্টে আনবে, যাতে চরমপন্থীদের দুর্বল করতে পারে, যারা এক্সট্রিমিস্ট তাদেরকে উইক করতে পারে। এটা ব্রিটিশদের একটা স্ট্র্যাটেজি ছিল, পলিসি ছিল। এবং এটার সঙ্গে সঙ্গে তারা আর কি করেছিল? এই সময় কিন্তু তারা মুসলিমদেরকে সদস্য নির্বাচনের অধিকার দিয়েছিল, মানে নিজের সদস্য, নিজেদের মেম্বার সিলেক্ট করার রাইট দিয়েছিল মুসলিম কমিউনিটিকে। এটার মাধ্যমে তারা কিন্তু সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিল, কমিউনালিজমকে ইনক্রিজ করিয়েছিল। কিন্তু এই মরেলে মিন্টো সংস্কারের একটা যে যাতে তো একটা ভালো জিনিসই হলো, হয়তো ব্রিটিশদের উদ্দেশ্য এটা ছিল, কিন্তু মরেলে মিন্টো সংস্কারের দ্বারা প্রচুর ভারতীয়রা কিন্তু বিভিন্ন আইন সংক্রান্ত বিভিন্ন জায়গাতে, আইন বিষয়ের জায়গাতে তারা কিন্তু মেম্বারের সংখ্যা বেড়েছিল। ইন্ডিয়ানরা কিন্তু বিভিন্ন বিচার জায়গাতে, ব্যবস্থাতে তারা পার্টিসিপেট করতে পেরেছিল বেশি সংখ্যক। এটা ভালোই হয়েছিল। তো এটা কিন্তু বিপ্লববাদী আন্দোলনের জন্যই হয়েছিল, এই সমস্ত রেভলিউশনারি মুভমেন্টের জন্যই হয়েছিল, না হলে কিন্তু হতো না। এই হিংসাত্মক কার্যকলাপের জন্যই হয়েছিল। আর কি? এই সময় লাস্ট অবধি 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, পার্টিশন অফ বেঙ্গলকে রেভোকেশন করা হয়েছিল 1911 সালে। এবং ভারতের রাজধানী তার আগে কলকাতায় ছিল, সেখান থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল, দিল্লিতে ট্রান্সফার করা হয়েছিল। তবে এই যে বিপ্লববাদী আন্দোলনগুলো, এগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, এগুলো কিন্তু চলতেই থাকে। তারপরে বাংলা থেকে সরে গিয়ে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এসব জায়গায় কিন্তু হচ্ছিল। গদর দল, সেখানেও একটা গুপ্ত সমিতি গদর পার্টি ছিল, সেই গদর দলের মাধ্যমে কিন্তু এই বিপ্লববাদী কার্যকলাপগুলো কিন্তু চলতেই থাকে। সেগুলোই তো আস্তে আস্তে আমাদের স্বাধীনতা এনেছিল, সেসবই এই বিপ্লববাদী কার্যকলাপগুলো, এই রেভলিউশনারি মুভমেন্টগুলো। তো এই হলো বাংলা তথা ভারতবর্ষে 20 শতকের গোড়াতে গড়ে ওঠা বিভিন্ন বিপ্লববাদী আন্দোলন, রেভলিউশনারি মুভমেন্ট। বোঝাতে পারলাম? এই বিষয়ে আলোচনা করে আমি ষষ্ঠ অধ্যায় বিষয়বস্তু আলোচনা শেষ করছি, এবং এটার মাধ্যমে ষষ্ঠ অধ্যায় আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, 6 চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে এটা এই আলোচনার মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই আলোচনা শেষে আমি বলতে চাই, যারা শিক্ষার পথে তোমরা স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা এখন এগোচ্ছ, তো সামনে কিন্তু তোমাদের দ্বিতীয় টার্ম বা সেকেন্ড টার্ম পরীক্ষা হয়ে গেছে, তোমাদের কিন্তু এরপরে অ্যানুয়াল পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, অ্যানুয়াল প্রিপারেশন। তার মাঝখানে পুজো, তোমরা আনন্দ করো, কিন্তু পড়াশোনাটাও মন দিয়ে করো, ইতিহাস বিষয়টাকে ভালোবেসে পড়ো, আমার চ্যানেলকে ফলো করো, ভালোবেসে ফলো করো। এবং যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে নোটিফিকেশন পাবে। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।